আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সাদাত ঘুম থেকে উঠেই দেখে তার বাম পাশ ফাঁকা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই বাম পাশে সুভার ঘুমান্ত মুখটা দেখে আনমনে হাসে সে, কিন্তু আজ জায়গাটা ফাঁকা দেখে তার ভুরু কুচকে এলো। রুমের আশেপাশে খুঁজতে শুরু করলো, কিন্তু রুমের কোথাও সুবা নেই। সাদাত রুম থেকে বেরিয়ে করিডোরেও সুবাকে খুঁজলো, কিন্তু সে নেই। বাসার কাজের মানুষকে জিজ্ঞাসা করা হয়েছে, কিন্তু কেউ তার কোনো খবর জানে না। অবশেষে রুবাইয়ার কাছে জিজ্ঞাসা করায় সেও সবার মতো বলতে পারি না উত্তরটাই দিল। সাদাত এবার চিন্তায় পড়ে গেল, এত সকালে এই মেয়েটা গেল কোথায়। সাদাত কাউকে ফোন করার জন্য মোবাইলটা হাতে নিতেই বাসার মালি দাদু দৌড়ে এলো। সাদাত ভুরু কুচকে তাকাতে সে হাঁপাতে হাঁপাতে বলল, সাদ বাবা, বৌমণি কদম গাছে ঝুলছে। সাদাতের চোখ বড় বড় হয়ে গেল। গাছে ঝুলছে মানে? সাদাত কারো অপেক্ষা না করেই দৌড়ে বেরিয়ে গেল বাগানে। কদম গাছের দিকে তাকাতে সাদাতের চোখ স্থির হয়ে গেল। আস্তে আস্তে এগিয়ে গেল সেদিকে, আর সুবা সে চোখ বন্ধ করে চিল্লাচ্ছে, কেউ আমাকে নামাও রে, আমি এখানে অসহায় ঝুলন্ত এক নারী, কেউ। বলতে বলতেই সুবা চোখ পড়ল সাদাতের দিকে। সাদাত রাগে চোখে তাকিয়ে আছে তার দিকে, বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। যা দেখে সুবা ঢোক গেল। সাদাত তার বর হলে কি হবে, তার প্রতি সুবার বিন্দুমাত্র ভয়ও কমেনি, বরং দিনকে দিন বাড়ছে। সাদাত নিজেও চায় না সুবার এই ভয়টা ভেঙে যাক, সে তো তার ভীতু বউটাকে বড্ড বেশি ভালোবাসে। সুবা মিষ্টি হাসি দিয়ে সাদাতকে বলল, আমি জানতাম আপনি আমাকে বাঁচাতে আসবেন। হিরোদের এন্ট্রি সবসময় সঠিক সময়েই হয়। সাদাত চল শক্ত করে সুবার দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। সাদাত কাট কাট গলায় বলল, তুমি এত সকালে এখানে কি করছো? সুবা আগের নেই হেসে বলল, কদম পাড়তে এসেছিলাম। সাদাত গম্ভীরভাবে বলল, তো কদম পাড়তে এসেছো ভালো কথা, সেই হিসেবে তোমার হাতে কদম থাকার কথা, কিন্তু এখানে তো উল্টো তুমি কদমের সাথে ঝুলছো, ব্যাপারটা কি? সুবা চুপ করে আছে। সাদাত যদি জানে যে সেই জোর করে গাছে উঠেছে, তাহলে আজ তার আর রক্ষে নেই। যদিও সাদাত বেশ বুঝতে পেরেছে আসল কাহিনী। এর মধ্যেই কিটকেট এসে সাদাতের পায়ের কাছে দাঁড়ালো। ভৌ ভৌ উচ্চারণ তার উপস্থিতির জানান দিচ্ছে। সাদাত কিটকেটকে কোলে তুলে নিয়ে বাঁকা হেসে বলল, কিটক্যাট বেবি, তোমার মাম্মা এখানেই ঝুলে থাক, তার গাছে উঠে কদম পাড়ার শখটা মিটুক। সাদাতকে চলে দেখে সুবা চিৎকার করে বলল, সাদাত, আমাকে নামান, আমি নামতে পারছি না সাদাত। সাদাত মুস্কি হেসে বলল, কিছু বললে? শুনতে পাইনি। সুবা জিভ দাঁত দিয়ে হালকা কামড়ে বলল, ও বর সাহেব, নিয়ে যাও না সাথে করে। আরে আরে আমার হাত। বলতে না বলতে সুবা ধুম করে পড়ে গেল নিচে। সুবা বেশ ভয় পেয়ে গেছে, কিন্তু মাটিতে পড়লে আজ শিওর হাড়গোড় সব ভেঙে যেত। সময় মতো সাদাত ধরলেও নিজেকে বাঁচাতে পারত না। সুবাকে সহ নিচে পড়ে গেল। কিটক্যাট ভেউ করে উঠতেই দুজনেই মাটি থেকে উঠে দাঁড়ালো। সাদাত তার চোখে সুবার দিকে তাকিয়ে আছে, আর সুবা একবার সাদাতের দিকে তাকিয়ে ভো দৌড় দিল, আর পিছু নিল সাদাত। দৌড়াতে দৌড়াতে সুবা রুবাইয়ের পেছনে চলে গেল। সাদাত অনেক ধরার চেষ্টা করছে আর তার সাথে বলছে, সুবা সামনে আসো এক্ষুনি, আমি ধরলে কিন্তু খবর আছে। সুবা দৌড়াতে দৌড়াতে বলল, আর কখনো যাব না, সত্যি বলছি, কদমও পারবো না। সুবা দৌড়াতে দৌড়াতে রুমে চলে গেল। সাদাত এবার আস্তে আস্তে হেঁটে রুমের দিকে গেল। গিয়ে দেখে সুবা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। সাদাত একটা হাফ ছেড়ে বেড বক্সের 3 নম্বর ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে খাটে সুবার পাশে বসলো। দুবার সুবাকে ডাকলো, সে কোনো সাড়া দেয় না। সাদাত মুস্কি হেসে খাতা সরিয়ে দেখে সুবার চোখ থেকে পানি পড়ছে। সাদাত সুবার গাল 2 হাত ধরে কপালে আলতোভাবে চুমু দিল। কোথায় ব্যথা পেয়েছো? সুবা মাথা দুদিকে দুলিয়ে পড়ল। কোথাও না। সাদাত হেসে ফেলল। টেবিলের উপর থেকে একগুচ্ছ কদম এনে সুবার সামনে ধরল। সুবা মুখ ফুলিয়ে একবার ফুলগুলোর দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। কি হলো, ফুলগুলো চাই না? এগুলোর জন্যই তো এত ঝোলাঝুলি। ব্যাস, সুবা এবার জোরেই কান্না করে দিল। সে বেশ টানে, এর জন্য সে তাকে কত খোঁটা শুনতে হবে সাদাতের কাছ থেকে। সাদাত তাকে জড়িয়ে ধরে হেসে ফেলল। সকালের নাস্তা শেষ করে সাদাত রুমে এসেই ভুরু কুচকে ফেলল। সুবাকে সে পড়া পড়তে দিয়ে গিয়েছিল, কিন্তু এই মেয়ে বইয়ের উপর মাথা রেখেই ঘুম। ভোর সকালে উঠে যে কাণ্ড ঘটিয়েছে তাতে ক্লান্ত হওয়ারই কথা। সাদাত তাকে ঠিক করে শুয়ে দিয়ে বেরিয়ে গেল নিজের কাছে।
সাদাত একটা টেবিলে বসে হাতে পেপার ওয়েট নাড়াচাড়া করছিল, মুখে এক হিংস্র হাসি। সামনে দাঁড়ানো দানব আকৃতির লোকটাও তার চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। সে বেশ ভালো করে বুঝতে পারছে তার রেহাই নেই। সাদাত হাতের পেপার ওয়েটটা লোকটার মুখ বরাবর মারল, সাথে সাথে দাঁত ভাঙার শব্দ শোনা গেল। আজ সকাল 9টার দিকে তুই দিকে ফলো কেন করছিলি? কি উদ্দেশ্য? ভালো চাইলে এক্ষুনি বলে দে। হঠাৎ লোকটির আর্তনাদ শোনা গেল। সাদাতের দলের এক লোকটিকে পেছন থেকে চাকু মেরেই পালাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সাদাতের লোকেরা তাকে ধরে ফেলেছে। সাদাত এগিয়ে আসার আগেই হাতের আংটি খুলে তার ভেতর থেকে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহনন করে। সাদাত একটা শ্বাস ফেলে বলল, সাব্বির, বডিটা ভালো করে চেক কর, কিন্তু সাবধানে। আর একে? আহত লোকটিকে ইশারা করে। যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যা, লোকটা যেন বেঁচে যায়, সর্বোচ্চ চেষ্টা কর। সাদাত তার দলের লোকেদের নির্দেশনা দিয়ে বেরিয়ে পড়ে। তার এখন সবার আগে সাদিয়ার কাছে যেতে হবে, তাই রুবায়েতকে ফোন দিল। আসসালামু আলাইকুম। হ্যাঁ সাদাত, বলো। রুবায়েত ভাই, আপনি এখন কোথায়? রুবায়েত সাদাতের কথা ঠিক বুঝতে পারল না। হঠাৎ প্রশ্ন শুনে বেশ অবাক হলো। আমি এখন ইউনিটে আছি। কোনো জরুরি বিষয়? সাদাত স্বাভাবিকভাবেই বলল, জি কি বাসায়? আমি আপনাদের দুজনের সাথে কিছু কথা বলতে চাই, তাই। রুবায়েত বুঝতে পারল হয়তো জরুরি কোনো বিষয়, নয়তো সাদাত এভাবে বলতো না। রুবায়েত সাদাতকে বিষয়টা সহজ করে দিয়ে বলল, সাদাত, তুমি কষ্ট করে আমাদের বাসায় চলে আসো। আমি এখনই ইউনিট থেকে বাসার উদ্দেশ্যে বের হব। সাদাত রুবায়েতের কথায় সম্মতি দিয়ে সেও চলল সাদিয়া শ্বশুর বাড়ি। সামনে ইলেকশন, আশেপাশের পরিস্থিতি বেশ ভয়াবহ। সাদাতকে সব দিক থেকে পরাস্ত করতে চায় বিরোধী দল, তাই সাদাতকে সবসময় সাবধান থাকতে হয়। সাদিয়া তার শাশুড়ির সাথে রান্নাঘরে টুকটাক কাজে সাহায্য করছে। এত করে বলল যে যে কাজগুলো সে করবে, কিন্তু তার শাশুড়ি কিছুতেই রাজি হলেন না। অবশেষে সাদিয়ার কথা মেনে তাকে বলল সাহায্য করতে। সাদিয়া শাশুড়ির কথা মতো তাকে সাহায্য করছে। দুজন মিলে কাজের ফাঁকে কথা ও হাসাহাসি করছে। তখনই দরজায় বেল বাজলে। সাদিয়া হাতের কাজ রেখে গেল দরজা খুলে দিতে। রুবায়েত এসেছে। তাকে এত তাড়াতাড়ি আসতে দেখে সাদিয়া অবাক হলো, তাই গেল বন্ধ করতে করতে বলল, আজ এত তাড়াতাড়ি ফিরলে যে, শরীর ঠিক আছে? রুবায়েত হালকা হাসল। পাশের সোফায় বসে জুতো খুলতে খুলতে বলল, শরীর ঠিক আছে গো বউ, কিন্তু মন একটুও ঠিক নেই। রুবায়েত পরক্ষণে জুতো পাশে রেখে সাদিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আছে নাকি তোমার কাছে আমার মন ভালো করার ওষুধ? সাদিয়া লজ্জা পেয়ে হেসে রান্নাঘরের দিকে ছুটল, নয়তো আরো লজ্জা দিত রুবায়েত তাকে। এই গম্ভীর লোকটাকে সাদিয়া অজান্তে প্রচণ্ড রকমের ভালোবেসে ফেলেছে। সাদিয়া আর তার রুবায়েতের সম্পর্কটা বেশ এগিয়ে নিয়ে গেছে। ভালোবাসার অনুভূতিগুলো একদম শীর্ষে। সাদিয়া প্রার্থনা করে যেন সুখটা সবসময় বজায় থাকে। রুবায়েত রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। সাদাত এখনো বাসায় পৌঁছায়নি, তাই তাকে ফোন করার জন্য হাতে মোবাইলটা নিতেই দরজায় কলিং বেল বাজল। রুবায়েত নিজেই গেল দরজা খুলতে। সাদাত এসেছে। সাদিয়া তার ভাইকে দেখে প্রচণ্ড খুশি। সে ব্যস্ত এটা সেটা দিয়ে ভাইয়ের আপ্যায়নে। সাদাত বাসার সবার সাথে কুশল বিনিময় করে রুবায়েতকে ইশারা করল। রুবায়েত ইশারা বুঝে পড়ল। সাদিয়া, একটু আমাদের রুমে চা নিয়ে এসো তো, আমি আর সাদাত রুমেই আছি। সাদিয়া তার স্বামীর কথায় সম্মতি দিয়ে এগিয়ে গেল রান্নাঘরে। রুবায়েত আর সাদাত পাশাপাশি বিছানায় বসে আছে। সাদাত, কি হয়েছে? বুঝতে পারছি বিষয়টা হয়তো গুরুত্বপূর্ণ, কিন্তু কি নিয়ে তা ঠিক বুঝতে পারছি না। সাদাত কিছু বলবে তার আগে সাদিয়া চা নিয়ে রুমে এলো। সাদাত সাদিয়াকে উদ্দেশ্য করে বলল, দি, বস এখানে। সাদিয়া বসলো। সাদাত সাদিয়া এবং রুবায়েত দুজনকে বলল, আপনারা দুজনেই জানেন রাজনীতিতে সকল বিষয়ই বেশ ঝুঁকিপূর্ণ, আর সামনে ইলেকশন। আমার আগে তোমাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দি, কখনোই তুই একা বাসা থেকে বের হবি না। হয়তো রুবায়েত ভাইয়ের সাথে বের হবি, আর ভাইয়া ব্যস্ত থাকলে আমাকে বলবি, তাও একা বের হবি না। আমি সবসময়ই তোকে সত্যটা বলে দিই, আজও তার ব্যতিক্রম হবে না। তোকে কেউ টার্গেট করেছে, আর আমি কোনোভাবেই তোকে নিয়ে রিস্ক নিতে পারবো না। রুবায়েত সাদাতের কথায় চমকালো। কিন্তু কেউ কেন সাদিয়াকে টার্গেট করবে? ওর সাথে কি শত্রুতা? সাদিয়া চুপচাপ সবটা শুনে যাচ্ছে। সাদাত প্রশ্নোত্তরে বলল, দিয়ের মতো মানুষের কখনো কোনো শত্রু থাকে না। রাজনীতিবিদের কন্যা এবং ছাত্র রাজনীতিবিদের বোন হওয়ার জন্যই
ওকে সবাই আগে টার্গেট করতে চায়। রুবাত সবটা শুনল। সে নিজেও বেশ চিন্তিত সাদাতকে নিয়ে। সাদিয়াকে সে নিরাপত্তা দিতে পারবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু সবচেয়ে বেশি চিন্তা হয় তার ছোট বোনটার জন্য। কিন্তু রুবায়েত বিশ্বাস করে সাদাতের কাছেই তার বোনটা সবচেয়ে বেশি নিরাপদ। এখন আনুমানিক রাত 9টা বাজে, কিন্তু সাদাত এখনো বাসায় আসলো না। এদিকে সুবা বেশ চিন্তায় পড়ে গেছে। বারবার ফোনে চেষ্টা করছে, কিন্তু প্রতিবারই এক বিশ্রী কণ্ঠের মহিলা বলছে ফোনটা নাকি সংযোগ দেওয়া সম্ভব নয়। কিন্তু সুবা আবার চেষ্টা করছে, বিভিন্ন নাম্বার থেকে সে চেষ্টা করেছে। অজান্তেই তার চোখের কোণে পানি চলে এসেছে। যতই ব্যস্ত থাকুক না কেন, একটাবার ফোন করে জানিয়ে দিলে কি এমন হয়। এই যে তার হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে টেনশনে, অস্থির লাগছে তার, সারা রুম পায়চারি করছে। হঠাৎ রুমে দরজায় শব্দ হলো। সুবা তাকিয়ে দেখে রুবাই এসেছে, হাতে জুস। সুবা ভুরুকুচকে এক পলক দেখে আবার পায়চারি শুরু করেছে। তার অস্থির আচরণ দেখে বুঝতে পেরেছে। সুবা, আরে বাবা এত চিন্তা করিস না, সাদাত চলে আসবে। সুবা পায়চারি বন্ধ করে চিন্তিতভাবে বলল, চিন্তা করব না তো কি করব? তখন থেকে ফোন করে যাচ্ছি কিন্তু ফোনটা অফ বলছে, ভাল লাগে না। সুবা আবার পায়চারি করতে শুরু করলো। রুবাইয়া জুসটা নিয়ে সুবার কাছে গেল, কিন্তু সুবা সাপ সাপ মানা করে দিয়েছে সে খাবে না। কি আর করার, জোর করে এত বড় মেয়েকে তো আর খাওয়ানো যায় না। তাই রুবাইয়া ব্যর্থ হয়ে জুস টেবিলে রেখে চলে গেল। সুবা পায়চারি করতে করতে বিছানায় ধপ করে বসে গেছে। সাদাতের আজ অনেকটা দেরি হয়ে গেছে বাসায় আসতে। ফোন করে কাউকে বলবে তারও উপায় নেই, ব্যাটারি ডেথ। পাওয়ার ব্যাংকটাও সাথে করে আনতে ভুলে গেছে। এদিকে ইলেকশনের জন্য বেশ কাজ করতে হয়েছে, সাথে আবার বোনের বাসায় যাওয়াতে সে ধরে বেঁধে খাইয়ে ছাড়লো। আনুমানিক রাত 12টা নাগাদ সে বাসায় পৌঁছালো। বাসায় সবাই ঘুম। এক কাজের লোক এসে দরজা খুলে দিল সাদাতকে। সাদাত আস্তে করে রুমে চলে এলো। রুমে এসে দেখে সুবা বিছানার এক পাশে হয়ে এলোমেলোভাবে শুয়ে আছে। সাদাত এগিয়ে গিয়ে দেখে হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেছে। আর সুবা ঘুম, চোখের পানিতে গালে দাগ হয়ে আছে। সাদাতের অনেক কষ্ট লাগলো। সে বেশ বুঝতে পারছে সুবা আজ অনেক কষ্ট পেয়েছে। সাদাত সুবাকে ধরতে গিয়েও হাত গুটিয়ে নিল কিছু ভেবে। সে সরাসরি তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। পানির শব্দে সুবা ঘুম থেকে উঠে গেল। প্রথমে কিছু বুঝতে না পারলো, পরক্ষণে আবার ফোন হাতে নিয়ে ফোন দিতে নিলেই চোখে পড়লো টেবিলের উপর রাখা সাদাতের ফোন আর ঘড়ি। সুবা দেয়াল ঘড়িটায় চোখ বোলালো। রাত 12টা 21। তারপর চোখ ঘুরিয়ে ওয়াশরুমে তাকালো। তার মানে সাদাত এসেছে, কিন্তু তাকে কিছুই বলল না। সুবার বেশ অভিমান হলো। থম মেরে বসে রইল সে। বেশ কিছুক্ষণ পর সাদাত মাথা মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে সুবাকে বসে থাকতে দেখলো। সুবা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে। সাদাত কিছু বলবে তার আগেই সুবা উঠে রুমের বাইরে চলে গেল। আর সাদাত হা করে তাকিয়ে আছে। সুবা যে বেশ ক্ষেপে আছে তা সে বেশ বুঝতে পারছে। সুবার পিছু পিছু সাদাতও বেরিয়ে এলো রুম থেকে। এসে দেখে সুবা রান্নাঘরে কি যেন করছে। হয়তো সাদাতের জন্য খাবারের ব্যবস্থা করছে। সাদাত রান্নাঘরে গিয়ে সুবাকে বলল, আমি এখন কিছু খাবো না, খেয়ে এসেছি। তুমি খেয়েছো তো? সুবা একবার সাদাতের দিকে তাকালো। তার এখন ইচ্ছে হচ্ছে সাদাতকে ধরে ঠান্ডা পানিতে চুবাইতে। রাগে তার শরীর রিরি করছে। প্লেটের খাবার ফ্রিজে ঢুকিয়ে সে চলল রুমের দিকে। তার প্রতিটা পদক্ষেপ বলে দিচ্ছে যে সে কতটা ভয়ানক রেগে আছে। সাদাত নিজে অবাক হয়ে গেছে সুবা কেমন রাখতে দেখে। বিয়ের পর এই প্রথম সে দেরি করে বাসায় এসেছে। এর আগে তো প্রায়শই এমন দেরি করে বাসায় আসতো। তার কাছে বিষয়টা সাধারণ হলেও সুবার কাছে নয়। সাদাতও ছুটল সুবার পিছনে। এখন নিশ্চয়ই রেগে নিচে ঘুমাতে যাবে। মেয়েদের এই একটা সমস্যা, কিছু হলেই রাগ হয় রুম থেকে বেরিয়ে যাবে, নয়তো মেঝেতে শুতে যাবে। তারপর কান্নাকাটি। উফ! সাদাত রুমে গিয়ে দেখে সুবা খাটে আধশোয়া হয়ে কাঁথা গায়ে দিচ্ছে। সাদাত হালকা কেসে উঠল নিজের ভুল ধারণার জন্য। সুবা এখনো চুপ, কোনো কথা বলছে না। সাদাত টেবিলের উপর জুসের গ্লাস দেখে বলল, এই জুসের গ্লাস এখানে কেন? সুবা কোনো কথা না বলে কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ল। সাদাত ভুরু কুঁচকে সুবার দিকে তাকালো। তারপর নিজে সুবার ডান পাশে শুয়ে পড়ল। সাদাতকে পাশে শুতে দেখে সুবা বাম দিকে মুখ করে শুয়ে পড়ে। তা দেখে সাদাত আধশোয়া হয়ে সুবাকে একটানে নিজের কাছে নিয়ে এলো। সুবা চোখ বন্ধ করে আছে। সাদাত সুবার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, আচ্ছা বাবা, সরি তো, আসলে বুঝতেই পারিনি কিভাবে এত লেট হয়ে গেল। ফোনে চার্জ না থাকায় ফোনও দিতে পারিনি, সরি। এই এই শুভু। সাদাত একটা নিঃশ্বাস ফেলে আবার বলল, আমার বউটা আমার সাথে কথা বলে না কেন? এই শুভা, জানো আমি মনে করেছি তুমি রেগে মেঝেতে ঘুমাতে যাবে। সুবা এবার বেশ ক্ষেপে গিয়ে বলল, কেন আমার সাথে এক বিছানায় ঘুমাতে সমস্যা হচ্ছে? বেশি সমস্যা হলে নিজে অন্য জায়গায় ব্যবস্থা করুন, আমাকে ঘুমোতে দিন প্লিজ। বলেই সুবা আবার শুয়ে পড়ল। সাদাত পুরোপুরি অবাক হয়ে গেছে।
যেই মেয়ে তাকে বাঘের মতো ভয় পেত সে আজ তার সাথে এইভাবে কথা বলল। সাদাত সুবার রাগ ভাঙাতে আবার বলল, আরে কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেছে। এরপর থেকে কাজ থাকলে সবার আগে তোমাকে বলে দিব। তাও রাগ করে থেকো না প্লিজ। হাই সুভা। সুবা কোনো কথা বলল না। সাদাত ব্যর্থ হয়ে সুবাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার পিঠে ঠোঁট ছোঁয়ালো। সুবা তৎক্ষণাৎ কেঁপে উঠল। সাদাত বিছানা থেকে উঠে পানি পান করতে গেলে দেখে জগে পানি নেই। তাই জগ নিয়ে নিজেই রান্নাঘরের দিকে গেল। পানি নিয়ে আসার সময় তার দেখা হয় রুবাইয়ের সাথে। রুবাইয়া তাকে দেখে বলে, আরে ভাইয়া, আপনি কখন আসলেন? সাদাত রুবাইয়াকে উত্তর দিল, এই তো আধা ঘন্টা হবে। রুবাইয়া আবার বলল, খাওয়া দাওয়া করেছেন? সুবাহ তো সেই বিকেল থেকে না খাওয়া। আসলে আপনি ফোন ধরছিলেন না দেখে ও অনেক প্যানিক হয়ে উঠেছিল। এটা ওর অভ্যাস। প্যানিক হয়েই হাত পা কেঁপে বুক ধড়ফড় করে, প্রচুর টেনশন করে, আরও অল্পতেই প্যানিক হয়ে যায়। আজও তাই হয়েছে। আমি তাকে কিছুই খাওয়াতে পারিনি। আপনার সাথে খেয়েছে তো কিছু, নয়তো আবার তার প্রেশার ফল করবে। সাদাত মনে মনে বেশ রেগে গেল। সুবা এখন পর্যন্ত না খাওয়া। সাদাত রুবাইয়াকে বিদায় দিয়ে পানি নিয়ে রুমে গেল। পানি বেড বক্সের উপরে রেখে সুবার দিকে তাকালো। সুবা আপাতত চোখ বুঝেই আছে। সে যে ঘুমায়নি তা সাদাত বেশ বুঝতে পারছে। সাদাত আবার রান্নাঘরে গিয়ে খাবার প্লেটে করে নিয়ে এলো। সুবার পাশে বসে তাকে ডাকলো, সুভা, এই ওঠো, আগে খাবারটা খাও, পরে ঘুমাবে। সুভা। সুবা কোনো প্রতিক্রিয়া জানালো না। সাদাত এবার সুবাকে হালকা করে ধাক্কা দিল। সুবা এবার ভুরু কুচকে বলল, কি সমস্যা? ঘুমাতে দিন। সাদাত গম্ভীর গলায় বলল, আগে খেয়ে নাও, তারপর ঘুম। ওঠো বলছি। সুবা এবার আর চোখে সাদাতের দিকে তাকাতেই দেখে সে রাগে চোখে তার দিকে তাকিয়ে আছে। সুবা ভুরু কুচকে কাঁথা মুড়ি দিয়ে দিল। সাদাত রেগে সুবার বাহু ধরে একটানে উঠিয়ে দিল। আর সুবা বিরক্তিপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সাদাতের দিকে। সাদিয়া বিছানায় এপাশ ওপাশ করছে। তার ঘুম আসছে না। বেশ কয়েকদিন ধরেই তার এই সমস্যা হচ্ছে। পাশে রুবায়েত ঘুমিয়ে আছে। সাদিয়া রুবায়েতের দিকে ফিরে তার দিকে তাকিয়ে রইল। রুবায়েতের এক হাত সাদিয়ার পেটের উপর। রুবায়েতের দিকে তাকিয়ে সাদিয়া মুচকি হাসল। সারাদিনের কাজের পর ক্লান্তিপূর্ণ চেহারা দেখে সাদিয়ার বেশ মায়া হয়। সাদিয়া আস্তে করে রুবায়েতের মাথায় হাত বুলিয়ে দিল। রুবায়েত আদর মাখা হাতের স্পর্শ পেয়ে সাদিয়ার আরও কাছে এগিয়ে এলো। হঠাৎ সাদিয়ার ফোনে ফোন এলো। আননোন নাম্বার। সাদিয়া সিদ্ধান্তহীনতায় ভুগছে যে তার কি ফোনটা তোলা উচিত। রাত 1টার সময় কেউ ফোন দিবে অনেক ভেবে সাদিয়া ফোনটা তুলে নিল হাতে। এর মধ্যে ফোনের আওয়াজে রুবায়েতের ঘুম ভেঙে গেল। সে ভুরু কুচকে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়া তাকে বলল, আননোন নাম্বার থেকে ফোন আসছে, কি করব, তুলবো? রুবায়েত উঠে বসে। সাদিয়ার ফোনটা সেই রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো আওয়াজ এলো না। রুবায়েত ফোনটা হাতে নিয়ে দেখে লাইনটা কাটেনি, কিন্তু কোনো শব্দ আসছে না। রুবায়েত বেশ কয়েকবার কথা বলল, কিন্তু কোনো আওয়াজ না পেয়ে দেখে 2 সেকেন্ড আগে কলটা কেটে গেছে। রুবায়েত সাদিয়াকে জিজ্ঞেস করলো, আগেও কি এই নাম্বার থেকে ফোন এসেছিল? সাদিয়া নাবোধক উত্তর দিল। রুবায়েত আগত নাম্বারে আবার কল দিল, কিন্তু নাম্বার বন্ধ আছে। কে ফোন দিতে পারে এত রাতে সাদিয়াকে? সুবা রাগ দেখিয়ে সাদাতকে বলল, আমি এখন কিছুই খাবো না। আপনার খিদে পেলে আপনি খান বসে বসে, আমি এখন ঘুমাবো। বলেই সুবা শুতে নিলে সাদাত তার বাহু ধরে ফেলে। সুবা বিরক্তিপূর্ণ শব্দ মুখ থেকে বের করে হাত ছাড়াতে নিলে সাদাত তাকে জোরে একটা ধমক দিয়ে বলে, কি সমস্যা তোমার? মানুষের কাজ থাকে না? সারাদিন তোমাকে নিয়ে পড়ে থাকতে আমার হবে? অন্য কোনো কাজ থাকে না? দেরি হয়েছে তো কি করব? ফোন করে জানাতে পারিনি কারণ চার্জ ছিল না। সুবার চোখে পানি এসে গেছে সাদাতের ধমক শুনে। ভয় তো সে বেশ পেয়েছে, কিন্তু তার চেয়ে বেশি পেয়েছে কষ্ট। টলমলে চোখে সুবা বলল, অন্য কারো ফোন ছিল না? যাই হোক, আমি কখনোই আপনাকে বলিনি আমাকে নিয়ে সারাদিন থাকতে। আমার মনেও পড়ে না যে আমি আপনার সাথে কখনো সারাদিন একসাথে কাটিয়েছি। তবু আজ এই কথা শুনতে হলো। আমি বুঝতে পেরেছি, আর আপনাকে সরিও বলছি। আর ভাবতে হবে না আমার জন্য। সুবা আবার শুতে নিলেই সাদাত বিরক্ত হয়ে আবার বলল, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। আমি তোমাকে খাবার খেতে বলেছি, তাই তুমি খাবারটা খেয়েই ঘুমাবে, এটাই শেষ কথা। সুবা অবাক চোখে সাদাতের দিকে তাকিয়ে আছে। খুব শান্ত গলায় সে বলল, খোটা দিচ্ছেন? বলেই সুবা তার হাত থেকে প্লেট নিয়ে বিছানা থেকে নেমে নিচে বসে খাবারটা শেষ করলো। মাঝে বেশ কয়েকবার বিষম খেয়েছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ ছিল না। যতবার সাদাত সামলে নিতে চেয়েছে সে সাদাতের থেকে দূরে সরে গেছে। নিচে প্লেট রেখে এসে সুবা চুপচাপ ঘুমিয়ে গেছে। সাথে তার চোখের জলে ভিজেছে বালিশের কভার। সাদাতেরও মন ছিল বিষণ্ণ। সকাল থেকেই সুবার মন বেজায় ভারী। সাদাতের সাথে কথাই বলছে না।
আশ্চর্যভাবে সাদাত কোনোভাবেই সুবার মান ভাঙানোর চেষ্টাও করছে না। তা থেকে সুবার অভিমানী মন যেন আরও অভিমানী হয়ে উঠল। সাদাত খুব সকালে বেরিয়ে গেল বাসা থেকে। সুবা সকালে কিছু না খেয়েই ভার্সিটির জন্য রওনা হলো। রুবাইও তাকে কিছু খাওয়াতে পারল না। সুবাকে বাসা থেকে বের হতে দেখে ড্রাইভার কাকে এগিয়ে আসে। বৌমণি, চলো, গাড়ি রেডি, তোমার ভার্সিটি দিয়ে আসি। সুবা মুস্কি হাসি দিয়ে বলল, ধন্যবাদ কাকা, কিন্তু আমি একাই চলে যেতে পারবো, শুধু শুধু কষ্ট করতে হবে না। ড্রাইভার কাকে ইতস্তত করে বলল, কি যে বলো বৌমণি, সাদ বাবা বলি গেছে তোমাকে যেন পৌঁছাইয়া দিয়ে আসি, নয়তো বুঝোই তো সে রাগী মানুষ, আমার চাকরির সমস্যা হয়ে যাবে না। সুবা হালকা হাসলো, কিন্তু সে হাসিতে কোনো প্রাণ ছিল না। কিছুই হবে না কাকা, আজ আমার রিক্সায় যেতে মন চাইলো, তাই আজ রিক্সা দিয়েই যাই, আমার সমস্যা হবে না। সুবাকে ড্রাইভার কাকা অনেক জোর করার পরও সুবা একাই বেরিয়ে গেল। সামনের রাস্তা থেকে রিক্সা ডেকে উঠে পড়ল সে। সুবা যেতে ড্রাইভার কাকা সাদাতকে ফোন করলো। সাদ বাবা, বৌমণি আমার কোনো কথাই শুনল না, আমি অনেক করে কইছি, তাও একই, রিক্সা ডাইকা চলে গেল। সাদাত রেগে গেল, চুপ থাকলো। এই মেয়ে কি তাকে শাস্তি দিবে না? সাদাত নিজের গাড়ির চাবি নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল। রুবায়েত ক্যান্টনমেন্ট যাবে, তাই পোশাক পরে তৈরি হচ্ছে। হঠাৎ করেই তার সিও তাকে জরুরি তলব করেছে। রুবায়েত কিছু একটা ভেবে সাদিয়াকে ডাক দিল। সাদিয়া, একটু এদিকে আসো তো। সাদিয়া রান্নাঘরে রান্না রেখে রুমে ছুটে এলো। হ্যাঁ বলো, কিছু দরকার? রুবায়েত সাদিয়ার দিকে তাকিয়ে বলল, তোমার ফোনটা আমি নিয়ে যাচ্ছি। ওই ড্রয়ারে একটা বাটন ফোন আছে, এটা এমনিতেই বাসায় পড়ে থাকে। আমার একটা সিমও কানেক্ট করা আছে, যদি ফোন দিতে হয় তো ওটা দিয়ে দিও, নয় আম্মুর থেকে ফোন নিও। আজ তো মনে হয় আম্মুর অফ ডে। সাদিয়া হোম বলে তার ফোনটা রুবায়েতকে এগিয়ে দিল। রুবায়েত মুস্কি হেসে সাদিয়ার কপালে ঠোঁট ছোঁয়ালো। সাদাত ভার্সিটিতে এসেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, কিন্তু সুভা এখনো পৌঁছায়নি। সাদাত ভিতরে খোঁজ পাঠালেও সুভার দেখা মেলেনি, তাই সাদাত ক্যাম্পাসের মেন গেটেই দাঁড়িয়ে রইল। সুভার ক্লাস 10টা থেকে, কিন্তু এখন 10:10 বাজে। এর আগে কখনোই সুভা এমন দেরি করেনি। সাদাত তখন থেকে সুভাকে ফোন করে যাচ্ছে, কিন্তু ফোনটা অফ বলছে। প্রথমে ভেবেছে হয়তো রাগ করে ফোন অফ রেখেছে, কিন্তু এবার সাদাতের রীতিমতো চিন্তা হচ্ছে। সে তার এক জুনিয়রের থেকে তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। কোথাও সুভাকে পেল না সাদাত। সাদিয়াকেও ফোন করেছে যে সেখানে আছে কিনা, কিন্তু না, সুভাকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাদাতের বুকের ভেতর ক্রমশ ভয় বাড়ছে। সে সকল প্রকার ফোর্স লাগিয়ে দিল সুভাকে খুঁজতে। রুবায়েতও বসে নেই। গেল কোথায় মেয়েটা? ঘণ্টাখানিকের ভেতর এভাবে কিভাবে গায়েব হয়ে গেল? সাদাত অস্থির হয়ে সুভাকে খুঁজে চলেছে। ফোনের উপর ফোন দিচ্ছে, কিন্তু এই মেয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে সাদাতের মনে হলো তার বুকে মাত্রাতিরিক্ত খালি খালি লাগছে। এই অসহ্য যন্ত্রণা হচ্ছে। ইচ্ছে হচ্ছে সবকিছু তছনছ করে দিতে। সাদাত বাইকে করে ভার্সিটির ডান দিনে একটা লেক আছে, সেদিকে ছুটছে। তার হাত রীতিমতো কাঁপছে। একটু অন্যমনস্ক হতেই ঘটল এক দুর্ঘটনা। যদিও বাইকের গতি সঠিক সময়ে ঘুরিয়ে নেওয়ায় আঘাতটা শুধু সাদাতের লেগেছে, কিন্তু সামনে তাকাতেই দেখতে পেল ক্ষতবিক্ষত অবস্থায় সুবাকে। সুবা সাদাতকে দেখেই দৌড়ে এসে তাকে চাপড়ে ধরেছে। সাদাত ভয় পেয়ে গেছে সুবাকে এভাবে দেখে। সুবা সারাশরীর কাঁপছে। সাদাত নিজেও সুবাকে চাপড়ে ধরল। সুবার চোখ বেয়ে পানি ঝরছে। সাদাত সুবার দুগালে হাত দিয়ে চোখের পানি মুছে দিল। তারপর অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে সুভা? তোমার এই অবস্থা কি করে হলো? কোথায় ছিলে তুমি? কে করেছে এই অবস্থা? বলো কিছু। হেই। সাদাত নিজেও বুঝতে পারছে না যে সে অস্থিরতার কারণে খুব ধমকের স্বরে কথাগুলো বলে ফেলেছে। সুবা তাদের কথায় কেঁপে উঠছে। সুবার কিছু নিতে পারল না। সে সাদাতের কোলেই জ্ঞান হারিয়েছে। সাদিয়া, রুবায়েত সহ বাড়ির সবাই উপস্থিত হয়েছে হাসপাতালে। সাদাতকে বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে তার দিকে এগিয়ে গেল সাদিয়া। তার মনটা বেশ অস্থির। যখন থেকে শুনেছে সুবার অবস্থা, তখন থেকে আল্লাহর কাছে তার জন্য দোয়া করছে। সাদাত এক মনে কত কিছু ভেবে যাচ্ছে। কি হয়েছিল সুবার সাথে? কে নিয়ে গিয়েছিল তাকে? সাদিয়া ডাকে সাদাত আর তাকে ডাক দিল, তাকালো। সাদ, চিন্তা করিস না, সুভা ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না সুভা হঠাৎ করে কিভাবে উধাও হলো, আবার ফিরেও এলো এইভাবে। এখন তো শুধু ওর নিজে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। সাদাত শুধু একবার সাদিয়ার দিকে তাকিয়ে মাথা নাড়ল। সাদিয়া তার ভাইয়ের পাশে বসে রইল। তার মাথাটা ঘুরছে। হাসপাতাল এমন একটা জায়গা যেখানে সুস্থ মানুষ গেলেও পরিবেশ আর হাহাকারে অসুস্থ অনুভব করে। বেশ কিছুক্ষণ পর একজন মহিলা ডাক্তার সুবার কেবিন থেকে বেরিয়ে এলেন। সে পরিবারের সকলের মাঝ থেকে শুধুমাত্র সাদাতকে ডাকলো। সাদাত এগিয়ে আসতেই তাকে বলল, প্লিজ আপনি একটু আমার কেবিনে আসুন।
কিছু জরুরি কথা বলার ছিল। সাদাত যেন আরো এলোমেলো হয়ে গেল। তার অনেক ভয় লাগছে, তবুও সাহস করে এগিয়ে গেল ডাক্তারের কেবিনে। দেখুন মিস্টার সাদাত, আপনি সুভার হাজবেন্ড, তাই আপনাকেই কথাটা বলছি। সুভাকে মোলেস্ট করার চেষ্টা করা হয়েছে, যদিও তারা পুরোপুরিভাবে সফল হননি, কেননা তার জননাঙ্গলে আমরা কোনো প্রকার ক্ষতি পাইনি। কিন্তু সুভার মানসিক অবস্থা অনেকটাই খারাপ। তার জ্ঞান ফেরার পর সে ঠিক কিভাবে আচরণ করবে তা এখন বলা যাচ্ছে না, কিন্তু তার সাথে আপনাদের নর্মাল আচরণ করতে হবে, বিশেষ করে আপনাকে। সাদাত চুপচাপ সবটা শুনল। আস্তে আস্তে তার হাতের মুঠ শক্ত হয়ে এলো। সে ডাক্তারের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, আমি আমার সুভাকে সুস্থ অবস্থায় দেখতে চাই, বাকিটা আমি বুঝে নেব। সাদাত ঝড়ের গতিতে কেবিন ত্যাগ করল। কাউকে কিছু না বলে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। সবাই সন্দেহজনকভাবে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। প্রায় ঘন্টা দুয়েক পরে সাদাত সাদিয়ার ফোন পেয়ে ছুটে এলো হাসপাতালে। এসে দেখে বিধ্বস্ত অবস্থায় সুভা অস্থির আচরণ করছে। সে কাউকেই সহ্য করতে পারছে না। সামনে যা পাচ্ছে তাই এর গায়ে ওর গায়ে ছুঁড়ে মারছে। হাত থেকে ক্যানুলা খুলে ফেলায় সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ একটা কাচের স্যালাইনের বোতল হাতে ছুঁড়ে ফেলবে এমন সময় সাদাতকে দেখে থেমে যায়। সাদাত সুভার দিকে তাকিয়ে থমকে গেছে। তার সারা মুখ লাল হয়ে আছে, বাম হাত বেয়ে রক্ত ঝরছে। সাদাতকে দেখে সে বোতলটা আস্তে করে পাশের টুলে রেখে দিল। আস্তে আস্তে সাদাতের কাছে এসে তাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। এই কান্না সহ্য করার ক্ষমতা হয়তো কারোরই নেই। তার কান্নায় হাহাকার স্পষ্ট। সাদাত চুপ করে আছে। সুভার কান্নার গতি কমে আসলে সে আস্তে করে সুভার হাত ধরে তাকে বিছানায় বসিয়ে দেয়। সুভাও বাধ্য মেয়ের মতো আচরণ করছে। সাদাত চুপচাপ ডাক্তারকে ইশারা দিতে সে এসে সুভাকে চিকিৎসা দিচ্ছেন। ডাক্তারকে দেখে সুভার রাগে ফুসফুস করছে। তাকে অস্থির হতে দেখে ডাক্তার বললেন, রিল্যাক্স সুভা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে ট্রিটমেন্ট দিতে এসেছি। দেখো তো তোমার হাত থেকে কত রক্ত পড়ছে। আমি আস্তে করে তোমার হাতে ওষুধ লাগিয়ে দিব, ঠিক আছে? সুভা এক ধ্যানে সাদাতের দিকে তাকিয়ে আছে। সুভার হাত ব্যান্ডেজ করা হলে সাদাত ইশারায় রুম খালি করতে বলল। সবাই তার কথা মতো রুম খালি করে দিল। এখন রুমে শুধু সাদাত আর সুভা রয়েছে। সাদাত সুভার দিকে তাকাতেই দেখে সুভা তার দিকে তাকানো। সুভা নিঃশব্দে সাদাতের দিকে এগিয়ে একদম তার গা ঘেঁষে বসলো। সাদাতের কাঁধে তার মাথাটা এলিয়ে দিল। মিনিট খানিক পরে সাদাত সুভার গালে আলতো করে হাত রেখে তার কপালে ঠোঁট ছোঁয়ালো। মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সুভা, বলবে আমাকে? সুভা চোখ বুজে কিছুক্ষণ শ্বাস নিল। সে অস্থির হয়ে পড়ছে দেখে সাদাত তাকে আশ্বস্ত করে বলল, আচ্ছা এখন বলতে হবে না, তুমি তোমার ইচ্ছে মতো বলো। কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। রুমে শুধু এসির শব্দ ছিল। কিছুক্ষণ পর সাদাত তার কাঁধের দিকে তাকাতেই দেখে সুভা ঘুমিয়ে গেছে। সাদাত ভেবেছিল হয়তো তখনই কিছু জানতে পারবে, কিন্তু এখন কোনোভাবেই সুভাকে ঘুম থেকে তুলে অস্থির করা যাবে না। তাই সুভাকে আস্তে বিছানায় শুয়ে দিয়ে সে কেবিন থেকে বের হলো। সবাই তার দিকে প্রশ্নবোধক চাহনি দিল। উত্তরে সে শুধু একটা নিঃশ্বাস ছাড়ল। সাদাতকে সবাই ঘিরে ধরে প্রশ্ন করছে যে সুভা এখন কি অবস্থায় আছে, কিন্তু সাদাতের মনমরা মুখটা দেখলেই সবাই আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছে। সাদাত শুধু একটা কথাই বলল, সুভা ভালো নেই, তার আমাকে প্রয়োজন, খুব বেশি ভয় পেয়েছে সে। বলে হাসপাতালে রাখা চেয়ারের সারিতে গিয়ে ধপ করে বসে পড়ে। সাদিয়া গিয়ে তার ভাইয়ের পাশে বসে তার কাঁধে হাত রাখলো। সাদাত সাদিয়াকে জড়িয়ে ধরে চোখ বুঝল। সাদিয়া সাদাতের মাথায় হাত বুলিয়ে নরম গলায় বলল, সাদ, তোকেই তো শক্ত হতে হবে। আমার ভাই তো এত ভেঙে পড়ার মানুষ না। সাদাত চোখ বন্ধ থাকা অবস্থায় কাঁপা কণ্ঠে বলল, দি, আমার ভাবতেই গা শিউরে উঠেছে, আমার ভাবতেই গা শিউরে উঠছে। ওরা আমার সুভার সাথে ঠিক কি আচরণ করেছে আমি ভাবতেই পারছি না। আমি একটাকেও ছাড়বো না, এখন শুধু সুভার বলার অপেক্ষা। সাদিয়া হোম বলে একটা নিঃশ্বাস ছাড়ল। তার মাথাটা ঝিমঝিম করছে। হাসপাতালের ভোটকা গন্ধের দরুন তার প্রচণ্ড বমি পাচ্ছে। তাকে এমন অস্থির আচরণ করতে দেখে সাদাত সাদিয়াকে ছেড়ে বুড়ো কুচকে তার দিকে তাকালো। সাদিয়া থাকতে না পেরে মুখ চেপে ধরে ওয়াশরুমের দিকে দৌড় দিল। তাকে দৌড়াতে দেখে রুবায়াতও তৎক্ষণাৎ তার পিছু ছুটল। সাদাত রুবায়াতকে যেতে দেখে সে ধীর গতিতেই গেল। যতই হোক বিয়ের পর সাদাতের আগে রুবায়াতেরই সবচেয়ে বেশি অধিকার রয়েছে সাদিয়ার প্রতি। সাদিয়ার নাড়ি উল্টে বমি আসছে। রুবায়াত গিয়ে তার মাথা হালকা করে চেপে ধরল। বেশ কিছুক্ষণ পর তার বমি থামলো। বমি ভাবটা এখনো রয়েছে। সে পেছনে রুবায়াতের গায়ে হেলান দিয়ে হাঁপাচ্ছে। রুবায়াত পানি দিয়ে সাদিয়ার মুখটা ধুয়ে দিল। তারপর আস্তে করে তাকে নিয়ে চেয়ারে বসালো।
সাদাত একজন ডাক্তারকে এনে সাদিয়া চেক আপ করতে বলল। ডাক্তার তাকে দেখে সর্বপ্রথম জিজ্ঞেস করছে তার পিরিয়ড মিস হয়েছে কিনা। সাদিয়া ঠিকমতো বলতে পারল না, অস্থির দারুণ। তাই ডাক্তার তাকে প্রেগনেন্সি টেস্ট করতে বললেন। সুবার ঘুম ভেঙে সে আবারও পাগলামি শুরু করেছিল, কিন্তু সাদাত গিয়ে তাকে সামলে নেয়। সুবা ফুফাতে ফুফাতে বলে, আমাকে এখানে থেকে নিয়ে চলো। সাদাত অবাক হয়ে গেছে। যে মেয়েকে এতদিন বলেও তুমি সম্বোধন করাতে পারেনি, সে আজ নিজ থেকে তুমি বলছে। সাদাত সুবার হাতটা শক্ত করে ধরল। যাব, একটু সুস্থ হয়ে নাও, যাব। সুবা সাদাতকে পাশ থেকে জড়িয়ে ধরে, তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সুবা হিমশীতল কণ্ঠে বলল, তুমি কি আমাকে ভুল বুঝেছো সাদাত? সাদাত বুড়ো কুচকে ফেলল। তোমাকে কেন ভুল বুঝবো? সুবা আগের ন্যায় বলল, ওরা যে আমাকে তুলে নিয়ে গেছে, তুমি নিশ্চয় ভাবছো ওরা আমার। সুবা কিছু বলতে পারল না। সাদাত তাকে চুপ করিয়ে দিয়েছে। তুমি আমার কাছে আগে যতটা পবিত্র ছিলে, এখনো ঠিক ততটাই পবিত্র আছো। ওরা তোমার সতীর্থ হরণ করতে পারেনি। তুমি এসব ভেবো না। তোমার সাদাত কখনো তোমার শরীরকে ভালোবাসেনি, তাই ভুল বোঝার প্রশ্নই আসছে না। কিন্তু যারা যারা আমার স্ত্রীকে বিন্দুমাত্র অস্বস্তিতে ফেলেছে, তাদের আমি কোনোভাবেই বেঁচে থাকতে দিব না। আল্লাহ ছাড়া ওদের কেউ বাঁচাতে পারবে না, আমি তোমাকে কথা দিলাম। সুবা ভিজা লাল চোখে সাদাতের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল,